দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টোটাল নতুন একটা পরিবেশে সেই ছোটোবেলার চক ডাস্টারে ক্লাস করব। দেখো কেমন এনজয় করো ক্লাসটা। এখন পর্যন্ত সাইফুল ইসলাম, শ্রাবণী, মাহবুবা, তাসফিয়া, সুমন সরকার, নওশিন, আঞ্জুম, লাবণ্য, মাইক্রোব্যাকটেরিয়াম, আবু সাইদ, সজীব আলী, এম খান, খুরশিদ জাহান কান্তা, ইশতিয়াক আহমেদ, সাবরিনা, মুশফিক, তামান্না ইসলাম, মোহাম্মদ আবু কান্তা, অর্পণ, সাবরিনা। দেখি কতজন স্টুডেন্ট তোমরা ক্লাস করো। হ্যাঁ, মোটামুটি 100 স্টুডেন্ট পার হয়ে গেলে আমরা ক্লাসগুলো শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে একটু সাউন্ডটা আমরা চেক করে নিই। 100 স্টুডেন্ট পার হয়েছে। ওকে, ওকে, একটু সাউন্ডটা চেক করে নিই, সাউন্ডটা ঠিকমতো বোঝা যায় কিনা দেখি। প্রিয় শিক্ষার্থী, ফ্যান চলছে তো ফ্যানের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে কিনা আমরা একটু দেখে নিই। ওকে, একটু সাউন্ডটা চেক করে নিই, সাউন্ডটা ঠিকমতো বোঝা যায় কিনা দেখি। প্রিয় শিক্ষার্থী, ফ্যান চলছে তো ফ্যানের, আচ্ছা ফ্যানে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা বলো তো ভাই। ফ্যান ওই পিছনে ফ্যানটা অফ করলে হয় বাবা, না? আচ্ছা দেখো তো ভাই, পেছনের ফ্যানে কোনো সমস্যা, ফ্যান চলছে, ফ্যানের সাউন্ডে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও, আমরা এরপর ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আজকে আমরা ব্ল্যাকবোর্ড, অবশ্যই ব্ল্যাকবোর্ডের কালারটা মেটালিক বোর্ড তো একটু সবুজ কালার ভাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো আগে একটু বলে নিই, 2021-এর শিক্ষার্থী যারা আসো, কালকে তোমরা জানো অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা অনেকে আমাকে লিখেছো যে অ্যাসাইনমেন্টের সলভ। আমি শুধু 2 মিনিট একটু অ্যাসাইনমেন্টটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তারপর অ্যাসাইনমেন্টের আমি আলাদা ক্লাস নিব। তোমাদের অ্যাসাইনমেন্টের উপর আলাদা একটা ক্লাস নিব। ওকে, আমি তোমাদেরও আলাদা ক্লাস নেব এবং এবার যারা এসএসসি আছে তাদেরও আমি আলাদা ক্লাস নেব এই অ্যাসাইনমেন্টের উপর, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো নিয়ে এসছি। এখানে তো আর স্মার্ট বোর্ড না ভাই যে তোমাদেরকে আমি ওই বোর্ডে দেখাবো। সেইটা হচ্ছে তোমাদের জানো যে অ্যাসাইনমেন্টের প্রথম যেটা দিয়েছে তোমাদের আসছে না ফ্যানের জন্য। আচ্ছা পিছনের, আচ্ছা এইটা অফ করে দিই আমি, এইটা থাক বাবা, ওইটা অফ করি। এটা থাক, তুমি এদিকে এসো বাবা, তাহলে তো বাতাস, এখানে এসো। এখন ঠিক আছে না? এখন মনে ঠিক আছে? যেটা বলছিলাম যে তোমাদের গুণগত রসায়নের উপর যে ক্লাসটা তোমাদেরকে, হ্যাঁ তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটার ক নাম্বার প্রশ্নে আছে বোরের পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করো। নিশ্চয়ই তোমরা বোরের মডেলটি পারবা না এমন কেউ নাই, এবং সীমাবদ্ধতা সহ তোমাদের উল্লেখ করতে বলা হয়েছে। ওকে, আর খ নাম্বারটা দিয়েছে কোয়ান্টাম সংখ্যা থেকে এন, এল, এম, এস কোয়ান্টাম সংখ্যার সময় বর্ণনা ও তাৎপর্য। বর্ণনা এবং তাৎপর্য মানে হচ্ছে কোনটা দ্বারা আসলে কি প্রকাশ করা হয় আর কোন কাজে ইউজ করা হয়। এন এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো। ওই যে 9টা হবে অরবিটাল, যেটা তোমার সিস্টেম জানো, আর আমি এক্সট্রা তোমাদের পড়াবো, এটা অসুবিধা নাই। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। ওকে, আর আহ্বান নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। তো আমি এই অ্যাসাইনমেন্টের সলভ তোমাদেরকে আমি আলাদাভাবে দিব। ওকে, আমি তোমাদের অ্যাসাইনমেন্টের সলভটা আলাদাভাবে দিব আজকের ক্লাসে না, কারণ এখানে তোমরা জানো মাস্টার গ্রুপ, এখানে 2023-এর যারা পরীক্ষার্থী তারা আছে, 2022 যারা আছে তারা আছে, 2021 যারা আছে তাদের আছে।
শুধু 21দের জন্য এই যেহেতু অ্যাসাইনমেন্টটা, বাকিদেরকে আমরা কেন ডিস্টার্ব করব, আমরা অবশ্যই আলাদাভাবে কোনো একটা গ্রুপে বা পাবলিক গ্রুপে এই সলভটা আমি দিব, টেনশন করো না। আজকে আমরা নতুন টপিক শুরু করছি। আজকে তোমাদের সম্ভবত 19 নাম্বার লেকচার অর্গানিকের। আজকে খুব সিম্পল, খুব সহজ জিনিস তোমাদেরকে পড়ানো হবে। আর সমানুতার আরেকটা সলভ ক্লাস আমি নিব অবশ্যই। তো আগামীকালকে তোমরা জানো সকাল 6টা থেকে আমি তোমাদের সমানুতার উপর যে এক্সামটা আছে সেটা লিঙ্কটা ওপেন থাকবে, তোমরা এক্সাম দিবা। পরের ক্লাসে আসে আমরা এক্সামের প্রবলেম সহ টোটাল সমানুতার উপর একটা সলভ ক্লাস দেব। তোমাদের যার যার প্রবলেম আছে সেগুলো গুছিয়ে রাখো, ওকে। আজকে যেটা আমরা শুরুতেই শুরু করব, ও আচ্ছা, আমাকে আজকে অনেক সুন্দর লাগছে না, দিনের আলো তো, এই কারণে। ওকে, তো শোনো ভাইয়া, জৈব বিক্রিয়ার কৌশল যদি আমরা আলোচনা করতে যাই, জৈব বিক্রিয়ার কৌশল যদি আমরা আলোচনা করতে যাই, মনে করো এই যে এক্স ওয়াই, এইটা একটা মূল যৌগ, একে আক্রমণ করলো জেড। আক্রমণ করার পর মনে করো এই এক্স জেড এই উৎপাদ তৈরি হলো, মেন উৎপাদ তৈরি হলো, তার সাথে আরেকটা ওয়াই উৎপন্ন হলো। খেয়াল করো একটু, এইটা হলো একটা মূল জৈব যৌগ, একে আক্রমণ করলো, ইলেকট্রিসিটি চলে গেল না বাবা, একে আক্রমণ করলো জেড, বিক্রিয়া করে মনে করো এ একটা উৎপাদ তৈরি হলো আর ওটা একটা উপজাত তার সাথে। তো মাথায় রাখবা যে মূল যৌগটা থাকে এটাকে বলা হয় সাবস্ট্রেট। সাবস্ট্রেট, এটা মাথায় থাকে যেন, সাবস্ট্রেট। যে বিকারকটা আক্রমণ করে এটাকে আমরা রিয়েজেন্ট বলে থাকি, বিকারক। বিকারক, তাহলে মূল যে জৈব যৌগ থাকবে তাকে বলি আমরা সাবস্ট্রেট। যে আক্রমণ করবে, যেটা দ্বারা ওই মূল যৌগের সাথে বিক্রিয়া করানো হবে ওইটাকে বিকারক বলা হয়। আর এটা হচ্ছে উৎপাদ, উৎপাদ বা ইংলিশে বলি আমরা প্রোডাক্ট অথবা বিক্রিয়াজাত পদার্থ। আর এর সাথে এটা হচ্ছে উপজাত, উপজাত। তাহলে আমরা যখন রিয়াকশন করব তখন এই বিষয়গুলো খেয়াল করবা। যখন সাবস্ট্রেট, কোনো প্রশ্ন আছে ভাইয়া তোমাদের? যখন সাবস্ট্রেট কথাটা বলবো তখন বুঝবো এটা মূল জৈব যৌগের কথা বলা হচ্ছে। বিকারক মানে ওকে যে আক্রমণ করবে সেইটা, আর যে উৎপাদটা তৈরি হয় ওটাকে উৎপাদ বলি আমরা, বা বিক্রিয়াজাত পদার্থও বলে থাকি, উৎপাদও বলে থাকি অথবা বিক্রিয়াজাত পদার্থ, অথবা আমরা বলে থাকি এটাকে বিক্রিয়া অথবা বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়া একটু দেখা যায় না বাবা, বিক্রিয়াজাত পদার্থ। আর তার সাথে যেটা তৈরি হয় তাকে আমরা, ও আচ্ছা, ওয়াইটা ওটা দেখা যাচ্ছে না, না এটা উপজাত, এটাকে বলি আমরা উপজাত, এটা হলো উপজাত। তাহলে ক্লিয়ার ভাই এইটুকু তোমরা এটা মনে থাকবে। সাবস্ট্রেট অর্থাৎ যেটা মূল জৈব যৌগ, বিকারক মানে তাকে যে আক্রমণ করবে সেটা হচ্ছে বিকারক, আর যেটা মূল উৎপাদ তৈরি সেটাকে বলি আমরা বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ, আর তার সাথে আরেকটা যেটা তৈরি হয় তাকে বলি আমরা উপজাত। আমার বিশ্বাস এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক কিনা ভাই? এইটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, এখন ডান পাশটা আমি টেনে নিয়েছি বা বাম পাশ থেকে আরেকটু লিখবো, অসুবিধা নাই। ডান পাশ বোর্ড প্রায় শেষের দিকে একদমই, ওকে আরেকটু ডানে নিলেই হতো। ঠিক আছে, আমরা বাম দিক থেকে লিখবো। ক্লিয়ার সবাই? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো ভাইয়া, তোমরা জানো জৈব যৌগগুলো মেনলি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। জৈব যৌগগুলো সাধারণত কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? জৈব যৌগগুলো সাধারণত সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাই তো? জৈব যৌগগুলো মেনলি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর এই সমযোজী বন্ধনকে আমরা যদি কোনো বিক্রিয়া করতে চাই তাহলে এই বন্ধনগুলোকে তো ভাঙতে হবে, তাই না? তো সমযোজী বন্ধনের ভাঙ্গন হচ্ছে দুই প্রকার, একটা হলো সুষম ভাঙ্গন, একটা হলো সুষম ভাঙ্গন, একটা হলো সুষম ভাঙ্গন, আর একটা হলো বিষম ভাঙ্গন। বিষম ভাঙ্গন, ঠিক আছে? সমযোজী বন্ধনের ভাঙ্গন কয় প্রকার বললাম আমরা? সমযোজী বন্ধনের ভাঙ্গন হচ্ছে দুই প্রকার,
একটা হলো সুষম ভাঙ্গন আর একটা হলো বিষম ভাঙ্গন। তাহলে কি বলছি যে সমযোজী বন্ধনগুলা মেনলি জৈব যৌগগুলো মেনলি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত, আর এই সমযোজী বন্ধনের ভাঙ্গন হচ্ছে দুই প্রকার, একটা হলো সুষম ভাঙ্গন আর একটা হলো বিষম ভাঙ্গন। ওকে, তো প্রথমে আমরা কথা বলি সুষম ভাঙ্গনটা নিয়ে। দেখো সুষম ভাঙ্গন নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছো, সুষম সুষম ভাঙ্গন। সুষম ভাঙ্গন লিখা বোঝা যায় তো না ভাই? এমনি তো হাতের লেখা খারাপ, তারপর আবার চোখে লেখা, ঠিক আছে? আচ্ছা, স্মার্ট বোর্ডের চেয়ে ব্ল্যাক বোর্ডে বেশি সুন্দর, তাই না? আচ্ছা, তো সুষম ভাঙ্গন নাম শুনেই বুঝতে পারতেছ। তোমরা নিশ্চয় জানো যে একটা সমযোজী বন্ধন তৈরি করতে গেলে আমাদের দুটা ইলেকট্রন লাগে, তাই না? ধরো এ এবং বি, এই যে এ এবং বি, এ একটা ইলেকট্রন সরবরাহ করেছে, বি একটা ইলেকট্রন সরবরাহ করেছে, করে একটা বন্ড তৈরি করেছে। একটা সমযোজী বন্ধন মানেই দুইটা ইলেকট্রন। তো একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যখন তোমরা কোথাও এই তীর দেখতে পাবা, অর্থাৎ এই যে পূর্ণ, তাহলে বুঝবা ভাই এখানে দুইটা ইলেকট্রন স্থানান্তর বোঝানো হচ্ছে। এটা হচ্ছে দুটি ভাঙ্গনে, হচ্ছে ভাঙ্গনে দুটি ইলেকট্রন স্থানান্তর, দুটি ইলেকট্রন স্থানান্তর। যখন তীরটা এরকম থাকবে আর যখন তোমরা এরকম দেখবা, তখন এটা বুঝবা একটি ইলেকট্রন স্থানান্তর। এটা আমাদের এনসিটিভি বইগুলোতে ফলো করে নাই, ওরা ওই দুটা ইলেকট্রন হলে ওই পূর্ণ তীর দ্বারা দেখিয়েছে, একটি ইলেকট্রন হলো, অরিজিনাল নিয়ম হচ্ছে কিন্তু তোমাদের সঠিকটা জানা উচিত। যখন কোথাও এরকম ভাবে দেখবা যে জাস্ট এইটা বোঝানো, তার মনে দুটা ইলেকট্রনই ভাঙ্গনের দুটা ইলেকট্রনই এই দিকে স্থানান্তর হচ্ছে। আর যখন একটা অর্ধ তীর দেখবা তোমরা, তখন বুঝবা যে একটা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে। এবং এই অর্ধ তীর লেখার নিয়মটা হচ্ছে সবসময় এই স্পিনের ইয়েটা বাইরের দিকে থাকবে, মানে এইটা কখনো, এটা ভুল, এভাবে দেওয়া ঠিক না। মনে করো তুমি এদিকে দেখাবা, তাহলে বাইরের দিকে এটা ঠিক, বাট এইটা ঠিক না। আমি জানি তোমাদের বইগুলোতে এই বিষয়গুলো ওভাবে ফলো করা হয়নি, কিন্তু একটা জিনিস সঠিকভাবে জানলে সমস্যা কোথায় ভাই বলো তো? তাহলে মাথায় থাকে যেন এরকম পূর্ণ তিন যখন তোমাদের দেওয়া থাকবে, তখন বুঝবা দুটা ইলেকট্রন স্থানান্তর, আর এরকম অর্ধ তীরের মতো যখন দেওয়া থাকবে স্পিনটা, তখন একটা ইলেকট্রন স্থানান্তর। আর এই স্পিনটা সবসময় বাইরের দিকে হবে, এরকম না, মানে এই দিক যদি দেখায় তাহলে এরকম হবে, এই দিকে না, সবসময় বাইরের দিকে দেখাতে হয়, ঠিক আছে? এই বিষয়টা যেন ভাই তোমাদের মাথায় থাকে। মানে আমি চাই যে এই জিনিসটাই শিখো না কেন, সঠিকভাবে শিখো। ওকে, আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝে গেলা যে কখন স্পিনটা কিভাবে তোমরা ইউজ করবা। আটকে গেছে নাকি? ওকে, এখন দেখো ভাইয়া, এই দুটা পরমাণু মিলে মনে করো এই বন্ধনটা তৈরি করেছে। তো সমযোজী বন্ধনে আবদ্ধ এই দুটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান যদি সমান বা কাছাকাছি হয়, তখন কি হয় জানো? এদেরকে যখন ভাঙ্গা হয়, ধরো আলো বা তাপ, আরো অনেক উপাদান আছে যাদের উপস্থিতিতে আমরা আসলে এই মানে বন্ধনগুলো ভাঙ্গি, সেটা আমি একটু পর লিখে দেব তোমাদের। যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি মোটামুটি সমান বা কাছাকাছি হয়, তখন যখন এদের ভাঙ্গা হয়, তখন কি হয় ভাই জানো? যে যে ইলেকট্রনটা সরবরাহ করেছিল বন্ধন গঠনে, তার ইলেকট্রন নিয়ে সে আলাদা হয়ে যায়। এই যেভাবে তীর দেওয়ার নিয়ম, যেহেতু আমি একটা ইলেকট্রন দেখাচ্ছি, নিয়ম হচ্ছে এটা যে তোমাকে ওই অর্ধ তীর দিয়ে ভাবে দেখাতে হবে আর কি। তাহলে যার যার ইলেকট্রন সে নিয়ে আলাদা হয়ে যায়। এই ধরনের ভাঙ্গনকে বলি আমরা সুষম ভাঙ্গন। শব্দ শুনে বুঝতেছ না? সুষম মানে সমানভাবে ভাঙ্গন। মানে ধরো আমি একটা বিজনেস করছি, আমি
5,000 টাকা ইনভেস্ট করেছি, আমার এক বন্ধু 5,000 টাকা ইনভেস্ট করেছে। এবার যখন বিজনেসটা ভেঙে গেল, আমার 5,000 টাকা নিয়ে আমি আলাদা হয়ে গেলাম, ওর 5,000 টাকা নিয়ে সে আলাদা হয়ে গেল। তার মানে কি ভাঙ্গনটা একবারে সমান ভাগে ভাগ হয়ে গেল। এই ধরনের ভাঙ্গনকে বলি আমরা সুষম ভাঙ্গন। তো দেখো এর ইলেকট্রন এ নিয়ে আলাদা হয়ে গেল, এই যে একটি ইলেকট্রন দেখানো হচ্ছে, ওর ইলেকট্রন এ নিয়ে আলাদা হয়ে গেল। এই ধরনের ভাঙ্গনকেই বলি আমরা সুষম ভাঙ্গন। ক্লিয়ার কিনা বলো ভাইয়া তোমরা? এই ধরনের সমযোজী বন্ধনের এই ধরনের ভাঙ্গনকে বলি আমরা সুষম ভাঙ্গন। কোন ধরনের? ধরো এই যে ধরো মিথাইল ব্রোমাইড, এই মিথাইল ব্রোমাইড সূর্য আলোকের উপস্থিতিতে আমরা এই বিক্রিয়াটা করব, তখন দেখা যায় এই যে মিথাইল ব্রোমাইড যে একটা বন্ধন আছে না ভাই, এই একটা বন্ধন তৈরি করতে গিয়ে তো দুটা ইলেকট্রন লাগছে, যার একটা ইলেকট্রন সরবরাহ করছে মিথাইল গ্রুপ, আর একটা ইলেকট্রন সরবরাহ করছে ব্রোমিন। এবার ভাঙ্গার সময় কি হলো, এর ইলেকট্রন এ আলাদা হয়ে গেল, এর ইলেকট্রন এ নিয়ে আলাদা হয়ে গেল, ফলে কি তৈরি হবে এখানে? CH3, এই যে মিথাইল ফ্রি রেডিক্যাল, আর এটাকে বলি আমরা, আচ্ছা নামটা আমি একটু পরেই বলি, দাঁড়াও, এরকম তৈরি হয়ে গেল। এই যে বিজোড় ইলেকট্রন যুক্ত সমযোজী বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে এই যে বিজোড় ইলেকট্রন যুক্ত যে মূলকগুলো তৈরি হলো, বিজোড় ইলেকট্রন যুক্ত যে মূলকগুলো তৈরি হলো, এদেরকেই বলা হয় মুক্ত মূলক। এদেরকে বলা হয় মুক্ত মূলক, বা ইংরেজিতে বলি আমরা ফ্রি রেডিক্যাল। সমযোজী বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে বিজোড় ইলেকট্রন যুক্ত যে মূলকগুলো তৈরি হয়, এদেরকে বলা হয় ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক। তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে, দেখো সমযোজী বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে কোনটি তৈরি হয়? মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল তৈরি হয় সমযোজী বন্ধনের কোন ধরনের ভাঙ্গনের ফলে? সুষম ভাঙ্গনের ফলে। আর এই ফ্রি রেডিক্যালের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেটা মোস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষা প্লাস অ্যাডমিশন টেস্ট, যেটা তুমি মানে যেখানেই তুমি অ্যাডমিশন দাও না কেন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ফ্রি রেডিক্যাল থেকে ব্যাপক প্রশ্ন হয়। তোমরা আমাকে প্লিজ, বিশেষ করে 2022 এবং 23-এর যে শিক্ষার্থীরা আসো, এতটুকু কি ইবনাত জারিন, এটা কালো বোর্ড না ভাই, এটা সবুজ বোর্ডই আসলে, বুঝছো? কালো বোর্ড তোমার সবুজ লাগেনি, এটা আসলে সবুজ বোর্ডই। আমাকে প্লিজ 22 এবং 23-এর শিক্ষার্থী যারা আসো, তারা এই সুষম ভাঙ্গনগুলো কিভাবে হচ্ছে, আর সুষম ভাঙ্গনের ফলে এই বিজোড় ইলেকট্রন যুক্ত যে মূলকগুলো তৈরি হয়, এদেরকে বলি আমরা মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা? বিনতি ক্লিয়ার লিখেছো, কান্তা ক্লিয়ার ভাইয়া, সাইমা ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার ভাইয়া। ও আচ্ছা, এইচ ভি না ভাই, এটা এইচ নিও, ওই যে তোমরা ইয়েতে পড়েছো না যে ইজ ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ শক্তি বোঝানো হচ্ছে আর কি, মানে আলো থেকে বা তাপ থেকে যে শক্তিটা পাওয়া যায়, সেই শক্তিটা, অর্থাৎ এটা আলো বা তাপের উপস্থিতিতে এটা বোঝানো হচ্ছে। এইচ, এটা হচ্ছে নিউ, ভি না ভাইয়া, এটা নিউ। এই যে জাস্ট ইউ একটু বাঁকা করে, ওকে, এটা কোথাও আছে মানেই বুঝবা আলো বা তাপ কোথাও থেকে প্রাপ্ত শক্তিকে বোঝানো হচ্ছে, এটা ক্লিয়ার? ওকে, আমার মনে হয় এইটুকু তোমরা বুঝতে পেরেছ সুষম ভাঙ্গন জিনিসটা কি, আর সুষম ভাঙ্গনের ফলে এই বিজোড় ইলেকট্রন যুক্ত যে মূলকগুলো তৈরি হয়, তাদেরকেই বলি আমরা মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। ওকে, এটা কিন্তু ভাই স্মার্ট বোর্ড না, বুঝছো? একবার মিশাই দিলে কি তার ফেরত পাওয়া যাবে না, স্মার্ট বোর্ডে মিশাই দিলে সেগুলো আবার ফেরত পাওয়া যায়, তাই না? ওকে, তো এই ফ্রি রেডিক্যালগুলো তৈরি হয় সাধারণত কাদের উপস্থিতি? কি বাবা? ও, হাতের অবস্থা, আচ্ছা, আদি বলছে হাতের কি অবস্থা বাবা। তো শোনো, তো দেখো ভাইয়া, তো ই দিলে হবে না? হ্যাঁ, ই দিলে হয়তো হবে, আমার সাথে ই দেই না আসলে, ঠিক আছে? আচ্ছা প্লিজ, সাধারণত ফ্রি রেডিক্যালগুলো তৈরি হয় কাদের উপস্থিতিতে জানো? তোমরা একটু মনে রাখবা, এইচ ই এল পি আর, ঠিক আছে? এইচ হেল্পার, যদি একটু খুব সংক্ষেপে লিখে দিলাম আমি তোমাদের, মানে ফ্রি রেডিক্যাল মুক্ত মূলকগুলো তৈরি হয় সাধারণত কাদের উপস্থিতিতে? সংক্ষেপে মনে রাখবা, হেল্পারের উপস্থিতিতে। হেল্পারের উপস্থিতিতে সাধারণত ফ্রি রেডিক্যালগুলো তৈরি হয়। এইচতে হচ্ছে হিট তাপ, ঠিক আছে? ইতে ইলেকট্রিসিটি,
ইলেকট্রিসিটি, ওকে। এল তে হচ্ছে লাইট, আলো, লাইট। পিতে হচ্ছে পারঅক্সাইড, পারঅক্সাইড। আর তো হচ্ছে আরেকটা রেডিকেল, আরেকটা মূলকের উপস্থিত এই ফ্রি রেডিকেল তৈরি, রেডিকেল, রেডিকেল। তাহলে মাথায় থাকবে যে এই হেল্পারের উপস্থিতিতেই সাধারণত মানে এমসিকিউ যদি কখনো দেয় নিচের কোনটির উপস্থিতিতে ফ্রি রেডিকেল তৈরি হয়, মাথায় রাখবা এই কয়টির উপস্থিতিতে ফ্রি রেডিকেল তৈরি হয়, এই কয়টির উপস্থিতিতে ফ্রি রেডিকেল তৈরি হয়। এইচ তে হচ্ছে হিট, ইলেকট্রিসিটি, এল তে লাইট, পি তে পারঅক্সাইড, আর আর তে হচ্ছে রেডিকেল। এই কয়টির উপস্থিতিতে সাধারণত এই তোমরা পরবর্তীতে যখন আরো রিয়াকশন করবা তখন এই বিষয়টা আরো ভালো বুঝতে পারবা ভাই, যে হেল্পার, সংক্ষেপে মনে রাখবা হেল্পারের উপস্থিতিতে ফ্রি রেডিকেল তৈরি হয়। ওকে, হিট, ইলেকট্রিসিটি, লাইট, পারঅক্সাইড, রেডিকেল। তাপ, তড়িৎ, আলো, পারঅক্সাইড আর রেডিকেল মানে মূলক, আরেকটা মূলকের উপস্থিতিতেও ফ্রি রেডিকেল গুলো তৈরি হয়। পরবর্তী যখন আমরা রিয়াকশনে যাব, বাবা কেউ কোনো কমেন্ট করছে? পরবর্তীতে যখন আমরা রিয়াকশনে যাব তখন দেখবে সব জিনিসগুলো কাজে লাগবে। তাহলে সংক্ষেপে মনে রাখার উপায় হচ্ছে হেল্পার, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, যে নিচের কোনটির উপস্থিতিতে ফ্রি রেডিকেল তৈরি, মাথায় থাকে যেন হেল্পার। ওকে, অর্পণ থ্যাংক ইউ ভা। আমার এমনিতে এলার্জি প্রবলেম আছে, এই ধুলা বা ডাস্টার গুঁড়া লাগলে অবশ্য খুব হাসি পড়ে। থ্যাংক ইউ অর্পণ। ওকে, তাহলে আমরা দেখলাম যে ফ্রি রেডিকেলগুলো সাধারণত তৈরি হয় কাদের উপস্থিতিতে? হেল্পারের উপস্থিতিতে। ওকে, তাহলে আমরা একটা ফ্রি রেডিকেল লিখলাম, তাই না? ফ্রি রেডিকেল এদের বৈশিষ্ট্যগুলো কি আসলে? এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা কি আয়নিক, মানে এরা কি আয়নিক প্রকৃতির, মানে এরা কি ক্যাটায়নিক বা অ্যানায়নিক, এরকম হবে কি? আমরা সাধারণত জানি যে সাধারণত কোন একটা মূলক তখন ক্যাটায়নিক হয় যখন তার ইলেকট্রন ঘাটতি থাকে, কখন অ্যানায়নিক হয় যখন তার ইলেকট্রন বাড়তি থাকে। তো এখানে ঘাটতিও নাই, বাড়তিও নাই। যদি বলো ভাইয়া ওই যে একটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, যে আসলে ওইটা তো তার বন্ধন গঠনের আগেই নিজের ছিল, ওই ইলেকট্রন দিয়েই তো সে বন্ধন গঠন করেছে, এটা তো তার বন্ধন গঠনের আগেই তার নিজের ছিল, জাস্ট দিয়েছিল এবার নিয়ে নিয়েছে, তার মানে তার কাছে তো অতিরিক্ত কোনো ইলেকট্রন আসে নাই, তাই না? আমরা কি বলেছি যে সমযোজী বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে বিজোড় ইলেকট্রন যুক্ত যে মূলকগুলো তৈরি হয় তারাই হচ্ছে মুক্ত মূলক বা ফ্রি রেডিকেল। তো এই ইলেকট্রনটা তো তার নিজেরই ছিল, এটা তো তাকে অতিরিক্ত দেওয়া হয়নি, অতএব এই ফ্রি রেডিকেলগুলো হলো নন আয়নিক, এরা আয়নিক প্রকৃতির না, নন আয়নিক। ওকে, একটা হয়ে গেল বৈশিষ্ট্য। এবার দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া, যে আসলে কেউ কিন্তু বিজোড় থাকতে চায় না। ধরো তুমি দেখবা যে আমি তোমাদের একটা কথা বলি না, যে কোনো কাজ প্রথম প্রথম দু একদিন করবা, খারাপ লাগবে, এরপর কাজটা কন্টিনিউ করে দেখবা ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। একটা উদাহরণ আমি প্রায় ব্যবহার করি, আগে যখন মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো, এখনকার ব্যাপারটা আলাদা, আগে যখন মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো মেয়েদের কিন্তু কোনো পছন্দ ছিল না, ছেলেপক্ষ আসতো, মেয়েকে দেখতো, দেখে মেয়েকে যদি পছন্দ হতো তাহলে বিয়ে হতো, মেয়েকে তাদের পছন্দ না হলে বিয়ে হতো না। খুব অমানবিক একটা ব্যাপার ছিল আসলে। একটা মেয়েকে দেখতে আসবে একটা ছেলে, এসে যদি মেয়েটাকে পছন্দ না হয় ঘটা করে দেখবে, পাড়া প্রতিবেশী সবাই জানবে যে একটা মেয়েকে দেখতে এসছে, এরপর কি মৌমাছি বাবা, আচ্ছা ফ্যান এসছে, কারেন্ট চলে এসছে, না এখন আসতে পারবে না। আদি আসলে এই যে পোকা মাকড় মৌমাছি এগুলো খুব ভয় পায়, বুঝছো, বসে আছে তো একটা মৌমাছি উঠছে এই জন্য ভয় পাচ্ছে, এখন ইলেকট্রিসিটি এসছে, এখন আসবে না বাবা নাও। তো যেটা বলছিলাম ভাইয়া তোমাদের, যে চিন্তা করতে কত অমানবিক না, একটা ছেলে নাকি আসবে একটা মেয়েকে ঘটা করে দেখবে, তারপর একটু পর সে ডিনাই করে চলে যাবে, সামাজিকভাবে মেয়েটার মানসিক অবস্থাটা কেমন হবে চিন্তা করে দেখো তো। এক সময় এটাই হতো। তো তার মানে মেয়েটার পছন্দটাকে গুরুত্ব দেওয়া হতো না, মেয়েটার ওই ছেলেটাকে পছন্দ হয়েছে কিনা এটা দেখা হতো না।
কিন্তু দেখা যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে যখন ছেলেটার বিয়ে হয়, ঠিকই দেখবে একসময় মেয়েটার ছেলেটাকে পছন্দ না হলেও একসময় মেয়েটা কিন্তু ছেলেটাকে গভীরভাবে ভালোবেসে ফেলে। কেন হয় এমনটা? কারণ একসঙ্গে থাকতে থাকতে না একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, একটা ভালোবাসার অভ্যস্ততা হয়ে যায়। যেমন তোমরা কন্টিনিউ যারা ক্লাস করো দেখবা তারা ক্লাস মিস করতে কিন্তু চাইবে না, পারবে না। যেমন আমিও কিন্তু তোমরা খেয়াল করবা, চেষ্টা করি, তোমরা অনেকেই গত কয়েকদিন ধরে লিখতেছো আমাকে, আমি পোস্ট দিচ্ছি, আমি ওগুলো ডিক্লাইন করে দিচ্ছি যে ভাইয়া কবে থেকে ক্লাস শুরু, কবে ক্লাস নেবেন। আচ্ছা, আমি তো তোমাদেরকে নোটিশ করছিলাম যে 26 তারিখ পর্যন্ত ছুটি। যখন দেখছো যে 26 তারিখ পার হয়ে যাচ্ছে, ভাইয়া কোনো নোটিশ করছে না, তখন বুঝবা যে নিশ্চয়ই ক্লাস কবে হবে, ভাইয়াকে একটু জিজ্ঞেস করা দরকার। তো যাক, আমি মিস করি না এই কারণে ভাইয়া, যে কোনো অভ্যাস এমন একটা ব্যাপার যে যেই কাজটাই তুমি কন্টিনিউ করবা ওটা একসময় তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো তুমি যদি কন্টিনিউ ক্লাস করতে বা ক্লাস মিস করতে তোমার ইচ্ছে করবে না। আবার এর মধ্যে 2-1 দিন মিস করো, দেখবা মনে হবে যে গত সপ্তাহে একটা মিস করছে, আজকে এই সপ্তাহে একটা মিস করলেও কোনো প্রবলেম নাই, আবার একটা মিস হবে, একসময় দেখবা মিস করাটা তোমরা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো এই যে এদেরও ক্ষেত্রে ভাই, আগে তাদের যে সক্রিয়তা ছিল এখন কিন্তু আরো বেশি সক্রিয় হয়ে যাবে, কারণ এখন অলরেডি বন্ধন গঠন করে সেখান থেকে তাকে আমরা ব্যাক করে নিয়ে এসেছি, মানে সে সুযোগ পেলে আবার বন্ধন গঠন করবে। আর একটা উদাহরণ আমি প্রায় ব্যবহার করতাম না, যে একটা মেয়েকে তার বাবা তার ঘরে সবসময় বন্দি রাখতো, বন্দি মানে আউট ওয়ার্ল্ড সম্পর্কে তাকে কোনো জ্ঞান দিত না, কিচ্ছু না, সে বাইরের কোনো পরিবেশে মিশবে না। তার বাবার ধারণা বাইরের কোনো পরিবেশে মিশলে তার মেয়েটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে মেয়েটার কোনো একটা ছেলের সঙ্গে পরিচয় হলো, এবং পরিচয় হওয়ার পর মেয়েটা একসময় আবিষ্কার করলো যে তার বাবা মার চেয়ে ওই যে ছেলেটা যার সঙ্গে তার পরিচয় হলো সেই বোধহয় তাকে বেশি ভালোবাসে, তাই সে বাবা মাকে ছেড়ে ওই ছেলেটার সঙ্গে বন্ধন গঠন করলো। 2-3 মাস পর মেয়েটা আবার নতুন করে আবিষ্কার করলো সে আসলে ভুল করেছে, তার বাবা মাই ঠিক ছিল। আবার সে মেয়েটা করলো কি, ছেলেটাকে ছেড়ে তার বাবা মার কাছে চলে আসলো। বাট মেয়েটা কিন্তু আগের মতো আর শান্তশিষ্ট থাকবে না, কারণ আগে আউট ওয়ার্ল্ড সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, বাট এখন কিন্তু আউট ওয়ার্ল্ড সম্পর্কে তার জ্ঞান হয়ে গেছে। এবার সে সুযোগ পেলেই আবার কারো সাথে নতুনভাবে বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ ফ্রি রেডিকেলগুলো হচ্ছে খুবই সক্রিয়, এটা হলো আরেকটা বৈশিষ্ট্য। ফ্রি রেডিকেলগুলো খুবই সক্রিয়, অর্থাৎ যেহেতু সে বিজোড় ইলেকট্রন আছে এবং সে সুযোগ পেলেই সেই ইলেকট্রন দ্বারা সে আরেকজনের সঙ্গে নতুন বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। আর খুবই সক্রিয় তার মানে কি ক্ষণস্থায়ী, অর্থাৎ ফ্রি রেডিকেলগুলো খুবই ক্ষণস্থায়ী। এরপর 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন পরবর্তীতে রিয়াকশান করব যখন আমরা রিয়াকশান করব তখন তোমরা দেখবা যে এই ফ্রি রেডিকেলগুলো মানে ফ্রি রেডিকেল মেকানিজম দ্বারা, কৌশল দ্বারা যে বিক্রিয়াগুলো সংঘটিত হবে তারা একবার শুরু হলে আর শেষ হবে না, মানে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বিক্রিয়া শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি এদেরকে থামাইতে পারবা না। অর্থাৎ এরা সাধারণত চেইন বিক্রিয়া দেয়, ফ্রি রেডিকেলগুলো সাধারণত চেইন বিক্রিয়া দেয়, চেইন রিয়াকশান। আমি চেইন রিয়াকশানের একটা বাস্তব উদাহরণ সাধারণত ব্যবহার করি। আমি বলতেছি, কিছু লিখছো ভাইয়া তোমরা, মাসুদ রানা কেমিস্ট্রির উদাহরণগুলো এরকম মানে বুঝতে পারিনি ভাইয়া। ও তোমার নিজের আলোচনা করেছো, আচ্ছা যাক প্লিজ। চেইন রিয়াকশান, চেইন বিক্রিয়া দেয়। চেইন বিক্রিয়া মানে বোঝো, অন্যভাবে নিও না তোমরা, আবার মেয়েরা মনে করো না যে ভাইয়া আপনি আমাদেরকে কটাক্ষ করছেন। চেইন রিয়াকশান হচ্ছে যে তুমি তোমার পাড়াতে গিয়ে কোন একটা মেয়ে মানুষকে কোন একটা গোপন কথা বলে তাকে বলবা যে এই কথাটা যেন তুমি ছাড়া আর কেউ না জানে। পরের দিন, 1 দিন 2 দিন পর তুমি বুঝতে পারবা চেইন রিয়াকশান কাকে বলে। অর্থাৎ সম্পূর্ণ পাড়া যতক্ষণ পর্যন্ত কথাটা সবার কানে কানে না গেছে ততক্ষণ পর্যন্ত কথাটা চলতেই থাকবে, এটাই হলো চেইন রিয়াকশান। অর্থাৎ যে বিক্রিয়াগুলো এই ফ্রি রেডিকেল তৈরির মাধ্যমে ঘটবে, আমরা সামনের দিনই দেখবো মনে হয় বিক্রিয়াটা, দেখবা সেখানে তোমরা যে বিক্রিয়া সাধারণত ফ্রি রেডিকেল তৈরির মাধ্যমে ঘটবে সেই বিক্রিয়াটা একবার শুরু হলে সম্পূর্ণ বিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতেই থাকে। এইটাকেই বলে থাকি আমরা চেইন রিয়াকশান।
আর ফ্রি রেডিকেলগুলো সাধারণত তৈরি হয় হেলপারের উপস্থিতিতে। হেলপারের উপস্থিতিতে সাধারণত তৈরি হয়। আমার মনে হয় এই মোটামুটি ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য। 2021-এর যারা শিক্ষার্থী আসো, আচ্ছা আমার কি কোনো বৈশিষ্ট্য বাদ পড়লো ভাইয়া? বাদ পড়লে তোমরা আমাকে একটু বলো তো। আর 22 এবং 23-এর যারা আসো, 22 এবং 23-এর যারা আসো, 22 এবং 23-এর যারা আসো তারা বুঝতে পারলা কিনা এই বৈশিষ্ট্যগুলো? আর 21-এর যারা আসো যদি কোনোটা বাদ পড়ে আমার, তাহলে একটু বলে দাও যে ভাই এই বৈশিষ্ট্যটা আপনি বাদ দিয়েছেন। একটু প্লিজ সবাই বলো। হ্যাঁ প্লিজ একটু বলো তো ভাইয়া যে 22 এবং 23-এর গুলো ক্লিয়ার কিনা, আর 21-এর গুলো বলো যে ক্লিয়ার কিনা, যে এরা নন আয়নিক। কারণ আয়নিক হতে গেলে সাধারণত ক্ষণস্থায়ী কোন মানে ফ্রি রেডিকেলগুলো তৈরি হওয়ার সাথে সাথে, তাসমিয়া সুলতানা, ফ্রি রেডিকেল তৈরি হওয়ার সাথে সাথে অন্য আরেকটা ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হয়ে সে বন্ধন তৈরি করে ফেলবে, মানে ও বেশিক্ষণ একা একা থাকবে না, এটাকেই বলা হচ্ছে ক্ষণস্থায়ী। ওকে, ও আচ্ছা, এরা সাধারণত অপোলার দ্রাবকে হয়, তাই না? আচ্ছা, হাসিব রহমান খুব দ্রুত বিক্রিয়া করে মানেই খুব সক্রিয় ভাইয়া। এরা সাধারণত অপোলার দ্রাবকে ঘটে। হ্যাঁ, এরা সাধারণত অপোলার দ্রাবকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এখানে লিখে দিলাম অপোলার দ্রাবকে সংঘটিত হয়, পোলার না, অপোলার দ্রাবকে। ওকে, থ্যাংক ইউ। খুবই দ্রুত বিক্রিয়া করে মানে আর মনে কোনো কিছু বাদ নাই। ওকে, আচ্ছা, হৃদয়ন লিখছো ভাইয়া হেল্পারটা বুঝিনি। ওই যে লিখে দিলাম না আমি, যে হিট, ইলেকট্রিসিটি, লাইট, পার অক্সাইড এবং রেডিকেলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটে, এইটুকু লিখিনি আর কি। এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটে, এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটে, এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটে, এটা বললাম ভাইয়া, এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটে। ওকে, অপোলার মানে যারা পোলার না, পোলার মানে কি যাদের পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে, আর অপোলার মানে কি যাদের নেগেটিভ পজিটিভ প্রান্ত থাকে না। তোমরা 9-10-এ পড়ছো না যে আয়নিক যৌগগুলো পোলার প্রকৃতির, কারণ আয়নিক যৌগের একটা পজিটিভ একটা নেগেটিভ প্রান্ত থাকে, আর সাধারণত সমযোজী যৌগগুলো অপোলার হয়, অর্থাৎ এর পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে না। ওকে, কামরুজ্জামান কাউসার, তোমার নামটা পড়বো না ভাই, যে কার নাম পড়লাম। তাহলে এক এক করে আসি আমরা। এরা সাধারণত নন আয়নিক। নন আয়নিক কি জন্য? আমরা জানি আয়নিক মানেই তাদের হচ্ছে ইলেকট্রন ঘাটতি বা বাড়তি থাকবে, বাট এদের ঘাটতিও নাই বাড়তিও নাই। যে বিজুর ইলেকট্রনটা দেখতে পাচ্ছি আমরা, এটা তার আগে থেকে নিজেরই ছিল, মানে যা ছিল তাই আছে, তাই এটা নন আয়নিক। খুবই সক্রিয়, অর্থাৎ ফ্রি রেডিকেলগুলো তৈরি হওয়ার সাথে সাথে তারা বিক্রিয়া করে, এই জন্য তারা হচ্ছে খুবই সক্রিয়। আর সক্রিয় মানেই তো ক্ষণস্থায়ী। খুবই সক্রিয় মানে ধর আমরা যা লাফালাফি করি, আজ এখানে কাল ওখানে, তার মানে কোনো জায়গায় স্থির না, মানে ক্ষণস্থায়ী। চেন, সাধারণত ফ্রি রেডিকেলগুলো চেন রিয়াকশন দেয়, ফ্রি রেডিকেলের মাধ্যমে যে বিক্রিয়াগুলো ঘটে তাই সাধারণত চেন বিক্রিয়া দেয়। আর এরা সাধারণত হিট, ইলেকট্রিসিটি, লাইট, পাওয়ার অক্সাইড, রেডিকেলের উপস্থিতিতে ঘটে। আর এই বিক্রিয়াগুলো অপোলার দ্রাবকে সংঘটিত হয়, অপোলার দ্রাবকে সংঘটিত হয়, অর্থাৎ পোলার না, অপোলার দ্রাবক। অর্থাৎ যে ধরো বেনজিন, ইথার, এরকম অপোলার দ্রাবক যারা, মানে তাদের নেগেটিভ পজিটিভ প্রান্ত নাই, যেমন পানি। পানিটা কিভাবে বলো দেখি? পানি হলো একটা পোলার দ্রাবক, কারণ পানির নেগেটিভ পজিটিভ প্রান্ত আছে, এই যে এটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। বাট অপোলার দ্রাবক, অর্থাৎ যেমন বেনজিন, এর কোনো নেগেটিভ পজিটিভ প্রান্ত নাই, এদেরকে অপোলার দ্রাবক বলে। তো যদি কোনো ফ্রি রেডিকেল বিক্রিয়া ঘটে এবং দ্রাবক যদি ব্যবহার করতে হয়, সাধারণত সেক্ষেত্রে অপোলার দ্রাবক ব্যবহার করা হয়। ক্লিয়ার কিনা বলো তোমরা? শোনো, তোমরা এটা 9-10-এ পড়নি ভাইয়া, যে চড়ে চড়ে মাছ তুলতে। ভাই আমরা বলি না তেলে জলে মিশে না, কেন বলি তেলে জলে মিশে না? অর্থাৎ তেল হলো একটা অপোলার যৌগ, জল হলো একটা পোলার যৌগ। অর্থাৎ ফ্রি রেডিকেল যেহেতু অপোলার, তাহলে এর দ্রবীভূত হবে বা এর সংগঠিত হবে কার উপস্থিতিতে? অপোলার দ্রাবকের উপস্থিতিতে। আরে যে যেমন তার বন্ধুত্ব তো তেমনের কাছে হবে,
তোমরা এটা বলছো নন আয়নিক, মানে আয়নিক না। তাহলে আয়নিক প্রকৃতির যে দ্রাবকগুলো সেখানে দ্রবীভূত হওয়া বা তার উপস্থিতিতে সংগঠিত হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কোথায় দ্রবীভূত হবে বা কার উপস্থিতি সংগঠিত হবে? অপোলার, অর্থাৎ যেখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকবে না। 6 নম্বর পয়েন্টটা কি এখন বুঝতে পারলা ভাইয়া যারা প্রশ্ন করেছিলা? যেহেতু ফ্রি রেডিকেলগুলো নন আয়নিক মানে অপোলার, সহজ কথা, মানে ক্যাটায়নও না অ্যানায়নও না, তাহলে এরা দ্রবীভূত হবে কোথায়? যারা অপোলার, অর্থাৎ যার নেগেটিভ এবং পজিটিভ দুটো আলাদা অংশ নাই, সেই দ্রাবকে দ্রবীভূত হবে বা বিক্রিয়া করার সময় সেই দ্রাবকের উপস্থিতিতে সংগঠিত হবে। এবার ক্লিয়ার কিনা বলো ভাইয়া? কোনো প্রভাব কি নেই? এই যে লিখে দিছি ভাইয়া, এগুলো আছে, এগুলোর উপস্থিতিতে সংগঠিত হবে। হিট, ইলেকট্রিসিটি, লাইট, পারঅক্সাইড, রেডিকেল, এদের উপস্থিতিতে হবে। আফ্রিদি ক্লিয়ার 23, থ্যাংক ইউ। তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলা যে 6 নাম্বার পয়েন্টটা বুঝিনি, তারা ক্লিয়ার কিনা প্লিজ একটু কমেন্টে জানাও ভাইয়া। ভাইয়াকে কেমন জানি ইয়াং লাগতেছে, ইমন বলতেছো না? আমি আসলে অনেক ইয়াং, বুঝছো? তোমাদের ক্লাসগুলো নিতাম আগে বদ্ধ রুমে, তো লাইট থাকতো না, তাই তোমরা আমাকে ওরকম দেখতে আসলে। হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছ এটা আমার রিয়াল চেহারা। ওকে, আচ্ছা, এই যে সুন্দর লিখেছ শাহানারা পারবেন, লাইক ডিজলভ লাইক নিতে, গুড। যে সমধর্মী পদার্থ সমধর্মী পদার্থের মধ্যে দ্রবীভূত হবে। তুমি দেখবা যে মানুষটা শিক্ষিত তার বন্ধুত্ব শিক্ষিতদের সঙ্গে হবে, মদখোরের বন্ধুত্ব মদখোরের সাথে হবে, গাঁজাখোরের বন্ধুত্ব গাঁজাখোরের সাথে হবে, যে যেমন তার বন্ধুত্ব তেমনের সাথে হবে। তাহলে যেহেতু এই ফ্রি রেডিকেলগুলো হচ্ছে অপোলার মানে নন আয়নিক, তাহলে ওরা দ্রবীভূত হবে বা সংগঠিত হবে কাদের উপস্থিতিতে? অপোলার দ্রাবকের উপস্থিতিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, সিরাজুল মনিরা, না ভাই সুন্দর না, এমনি মজা করে বললাম আর কি, তাই। হ্যাঁ, আমি মোটেও সুন্দর না, তবে আমার মনটা খুব সুন্দর। প্লিজ সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কি সবাই একটু বলো ভাই? আমার মনে এখন ক্লিয়ার তোমরা? ওকে, থ্যাংক ইউ। সব সময় মাথায় রাখবা লাইক ডিজলভ লাইক, সমধর্মী পদার্থ সমধর্মী পদার্থের মধ্যে দ্রবীভূত হবে, যে যেমন তার বন্ধুত্ব তেমনের সাথেই হবে। খুব সহজ কথা। যেহেতু আমাদের ফ্রি রেডিকেলগুলো হচ্ছে নন আয়নিক মানে ক্যাটায়নিক অ্যানায়নিক কোনো প্রকৃতির না, ফলে এরা এই বিক্রিয়াগুলো যদি দ্রাবক ইউজ করতে হয় তাহলে অপোলার দ্রাবক ইউজ করতে, এবং তারা দ্রবীভূত হয় অপোলার দ্রাবকে। এই বৈশিষ্ট্যগুলো যে কতটা ইম্পর্টেন্ট তোমরা, আমি তো তোমাদের অ্যাডমিশনের একাডেমিকের পিডিএফটা দিয়ে দিয়েছি গ্রুপে, দেখবা এই ফ্রি রেডিকেল থেকে কত প্রশ্ন এসেছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। আচ্ছা, সরি, কি বাবা? মাস্ক পরে ক্লাস নেওয়াটাই বেটার, আমার তো অ্যালার্জির প্রবলেম। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝে গেছে এইটুকু। এবার একটু বলো তো এই ফ্রি রেডিকেলগুলোর চৌম্বক ধর্ম কেমন হবে? চৌম্বক ধর্ম, ফ্রি রেডিকেলগুলোর চৌম্বক ধর্ম কেমন হবে? এ নাম্বার হচ্ছে প্যারাচৌম্বকীয়, প্যারাচৌম্বকীয়, নাকি বি নাম্বার ডায়াচৌম্বকীয়? প্যারা মানে যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, আর ডায়া মানে যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। একটু প্লিজ জানাও তো ভাইয়া। আচ্ছা প্লিজ, অমিত কুমার, আজকে খুবই অল্প পড়াও ভাই, একদমই টেনশন নাই, খুবই অল্প, গ্রামের পরিবেশ, খুবই অল্প পড়ো, একটাই টপিক্স পড়ছি তো আমরা। একটু বলো তো ভাইয়া। অর্পণ লিখেছ ডায়াম্যাগনেটিক, শ্রাবণী ডায়াম্যাগনেটিক, সাদমান ডায়াম্যাগনেটিক, ইবনা জারিন বি মানে ডায়া, সুমাইয়া এ, মোস্তফা বি, এম খান। আচ্ছা, আমি বুঝলাম না, তোমরা নিশ্চয় জানো যেসব মূলকে সাধারণত বিজুর ইলেকট্রন থাকে তারা প্যারাম্যাগনেটিক হয়, আর যাদের বিজুর ইলেকট্রন থাকে না, সব জোর ইলেকট্রন, তারা ডায়াম্যাগনেটিক হয়। তাহলে যেহেতু আমাদের এই এখানে প্যারা মানে মুক্ত মূলকে বিজুর ইলেকট্রন আছে, তাহলে এরা কি প্যারাচুম্বকীয় হবে না ভাই? বলো দেখি। তোমরা ভুল বলেছো, মাথায় থাকে যেন মুক্ত মূলকগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। এই প্যারাম্যাগনেটিক ধর্মকে কাজে লাগিয়ে
মুক্ত মূলককে কিন্তু আমরা শনাক্ত করি। এই প্যারাম্যাগনেটিক ধর্মকে কাজে লাগিয়ে আমরা মুক্ত মূলকগুলো শনাক্ত করি। যেহেতু মুক্ত মূলকে বিজোড় ইলেকট্রন আছে, আর বিজোড় ইলেকট্রন থাকলে তারা সাধারণত কি হয়, প্যারাম্যাগনেটিক হয়। যারা এটা পড়ো নাই যে বিজোড় ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, বিজোড় না থাকলে ডায়া, তারা টেনশন করো না ভাইয়া। আমরা ফার্স্ট পেপারের 3য় অধ্যায় যখন পড়ব এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আপাতত যারা জানো তারা জানো, যারা জানো না তারা জেনে রাখো যে বিজোড় ইলেকট্রন থাকলে তারা প্যারাম্যাগনেটিক হয়, আর বিজোড় ইলেকট্রন না থাকলে ডায়া। যেহেতু মুক্ত মূলকে বিজোড় ইলেকট্রন আছে, অতএব এরা প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো? মুক্ত মূলকগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। মাসুদ না, ওকে, আমি আমার গ্রাম আজকে না দেখাই, আমি দেখাবো তোমাদের পাবলিক গ্রুপে দেখাবো, সবাই দেখবে। তাহলে আমি আমার গ্রামটা দেখাবো। আমার গ্রামটা অনেক সুন্দর, বুঝছো? সবার গ্রামই সুন্দর, বাট আমার কাছে মনে হয় একটু বেশি সুন্দর। আমি দেখাবো, তোমাদের অসুবিধা নাই। এম খান বলছে ভাই ভুলে গেছি, এই জন্য তো ক্লাস করতে হয়, বুঝছো? দেখো সবাই আজকের ক্লাসটা হয়তো খুব ভালো বোঝো। 22 এবং 23-এর পোলাপানদের কাছে এগুলো নতুন, বাট 21-এর যারা পোলাপান তাদের কাছে কিন্তু পুরাতন। বাট খেয়াল করো, ভুলে গেছো যে ওহো এখানে তো আসলে বিজোড় ইলেকট্রন থাকলে প্যারা হতো। তাহলে মাথায় থাকে যেন বিজোড় ইলেকট্রন থাকলে তারা সাধারণত প্যারাম্যাগনেটিক হবে। তার এখানে যেহেতু বিজোড় ইলেকট্রন আছে, অতএব মুক্ত মূলকগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক, এবং এই প্যারাম্যাগনেটিক ধর্মকে কাজে লাগিয়েই মেনলি এই ফ্রি রেডিকেলগুলো শনাক্ত করা হয়। ওকে, এই হয়ে গেল আমাদের ধর্ম। এইবার একটু এসো তো ভাইয়া ডিগ্রির ব্যাপারটা। ডিগ্রির ব্যাপারটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা। CH3 CH3 CH2 CH3 তোমরা আমাকে কমেন্টে জানাবা এটা কয় ডিগ্রি, এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল, এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল লিখেছি আমরা, এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল, 1 2 3 না 4 ডিগ্রি? প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল। অর্পণ, এটা মিথাইল ইলেকট্রন, নিজের ইলেকট্রন না, নিজের ইলেকট্রনই তো, বাট ওই ইলেকট্রন তো বিজোড় রূপে আছে, বিজোড় আছে না। বিজোড় ইলেকট্রন না থাকলে তো সমযোজী বন্ধনই গঠন করতে পারতো না। ওই বিজোড় ইলেকট্রন ছিল জন্য তো সে সমযোজী বন্ধন তৈরি করেছিল। ওকে, নিজেরই ঠিক আছে, কিন্তু নিজেরটাই তো বিজোড়। অর্পণ, বুঝতে পেরেছো ভাইয়া? নিজের ঠিকই আছে কিন্তু নিজেরটা তো বিজোড়। প্লিজ একটু কমেন্টে জানাও এটা কয় ডিগ্রি। এটা আমি এর আগের ক্লাসে বলেছি ডিগ্রির ব্যাপারটা। এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল, একটু প্লিজ বলো এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল। মাইন ইসলাম 3, মাইন ইসলাম এখন বুঝতে পেরেছো ভাইয়া? অর্পণ বুঝতে পেরেছো কিনা? বাইজিৎ 3, মিশু 3, থ্যাংক ইউ। অর্পণ ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। দিশা সবাই 3, থ্যাংক ইউ। সবাই 3 লিখেছ। এটা যেন প্রশ্ন, তোমরা অনেকে মনে করছো ইলেকট্রনটা নিজেরই, তো নিজেরও কার পরেরও, তো ইলেকট্রনটা তো বিজোড়, তা বিজোড় ইলেকট্রন থাকে তো প্যারাই হবে। তো এটা তোমরা 3 ডিগ্রি বলেছো, থ্যাংক ইউ। আমি তোমাদের আবারও মনে করে দিচ্ছি, যে কার্বনের ডিগ্রি আমরা নির্ণয় করব সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সে তত ডিগ্রি। তাহলে এটার আমরা ডিগ্রি নির্ণয় করি সরাসরি কয়টার সাথে যুক্ত? 1 2 3টার সাথে যুক্ত। সুতরাং এটা 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। ওকে, তোমরা সবাই সুন্দর বলেছো, সবার খুব ভালো মনে আছে। তাহলে এটা কয় ডিগ্রি? CH3 CH2 CH3 এটা কয় ডিগ্রি ফ্রি রেডিকেল? অবশ্যই এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, কারণ এই কার্বনটা সরাসরি 1, আর এর সাথে আবার বলো না ভাইয়া এখানে তো মোট 3 কার্বন, তো 3 কার্বন থাকলেও এই কার্বন কি এই কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে? সরাসরি যুক্ত আছে কার কার সাথে? এই কার্বনটা সরাসরি যুক্ত আছে এই কার্বন এবং এই কার্বন, দুটা কার্বনের সাথে। সুতরাং এটা 2 ডিগ্রি। বাবা ঘুম পেয়েছে? হ্যাঁ, আজকে সকাল উঠছে। আচ্ছা চলো শেষের দিকে ক্লাস আমাদের। CH3 CH2 একইভাবে এটা কিন্তু 1 ডিগ্রি, কারণ এই কার্বন সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত। যে কার্বনের আমরা ডিগ্রি নির্ণয় করব সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত সে তত ডিগ্রি। ডিগ্রির ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা ভাই আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। ডিগ্রির ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা একটু বলো। যে কার্বনের আমরা ডিগ্রি নির্ণয় করব সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত সেইটা তত ডিগ্রি। ওকে, মাথায় থাকবে।
যদি তারপরও প্রবলেম থাকে আমাকে তোমরা একটু বলবা। তো এই 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি ফ্রি রেডিকেলের মধ্যে কে বেশি সক্রিয় কে কম সক্রিয়, কে বেশি স্থায়ী কে কম স্থায়ী, এটা আমরা একটু পরে আসব। এবার আমরা একটু বিষম ভাঙন নিয়ে কথা বলি। এতক্ষণ তো কথা বললাম সুষম ভাঙন, এবার বিষম ভাঙন নিয়ে একটু কথা বলবো। বিষম ভাঙন, আমি আবারও বলছি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি ফ্রি রেডিকেলের মধ্যে কে বেশি স্থায়ী কে কম স্থায়ী, কে বেশি সক্রিয় কে কম সক্রিয়, একটু পরে আমরা সেটা মানে আজকে না, ওটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। এখন একটু বিষম ভাঙনে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, ডিগ্রি নির্ণয় সবচেয়ে সোজা, তাসপিয়া ঠিক বলেছ ভাইয়া। বিষম মানে বুঝতেই পারছো, ধরো এমনটা যদি হয় এই একটা কার্বন, এর সাথে এই এক্স যুক্ত আছে, এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে অনেক বেশি, তখন এক্স কি করবে ভাই বলতো, এই বন্ধন ইলেকট্রনটা তার দিকে টেনে নিয়ে চলে যাবে। দেখো আমি পূর্ণ তীর ব্যবহার করেছি, মানে দুটা ইলেকট্রনই ওর দিকে চলে যাবে। তাহলে আগে কি হয়েছিল, ইলেকট্রন দুটা সমান ভাগে ভাগাভাগি হয়েছিল, তাই ওটা হয়েছিল সুষম ভাঙ্গন। আর ইলেকট্রনগুলো এবার একদিকে চলে যাচ্ছে, তাহলে এই ধরনের ভাঙ্গনকে বলি আমরা বিষম ভাঙ্গন। বিষম ভাঙ্গন। তাহলে ইলেকট্রন যদি চলে যায়, তাহলে যার কাছ থেকে ইলেকট্রন চলে যায় সে হবে পজিটিভ, আর যার কাছে ইলেকট্রন চলে যায় সে হবে নেগেটিভ। এই ধরনের ভাঙ্গনকে বলি আমরা বিষম ভাঙ্গন। আবার এমনও হতে পারে, ধরে নাও এই যে কার্বন, তার সাথে যে পরমাণুটা যুক্ত আছে তার চেয়ে মনে করো কার্বনের তড়িৎ ঋণাত্মকতাই বেশি, তখন কার্বন কি করবে, ইলেকট্রনটা তার দিকে টেনে নিবে। এই ধরনের ভাঙ্গন হচ্ছে কি ভাঙ্গন ভাই, এটাও বিষম ভাঙ্গন। এবার কার্বন যেহেতু ইলেকট্রন টেনে নিয়েছে, তাহলে কার্বনটা হবে নেগেটিভ চার্জযুক্ত আর অপর অংশটা হবে পজিটিভ চার্জযুক্ত। এই ধরনের ভাঙ্গন অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হয়, অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রনটা তার দিকে চলে যাবে, ওই বন্ধনে অংশ নেওয়া ইলেকট্রনটা। তোমরা জানো এটা, সমযোজী বন্ধনে পড়েছ, বা যারা পড়নি অসুবিধা নেই, তৃতীয় অধ্যায়ে গিয়ে আমরা পড়বো যে এই সমযোজী বন্ধন আবদ্ধ ইলেকট্রন দুটা পরমাণু নিউক্লিয়াসের মাঝেই পরিব্যাপ্ত হয়। এদের মধ্যে যদি কারো তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, ইলেকট্রনটা তার দিকে চলে যায়। এই যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়ার কারণে ইলেকট্রন যদি একজনের দিকে চলে যায়, তাহলে এই ধরনের ভাঙ্গনকে বলি আমরা বিষম ভাঙ্গন। কি ভাঙ্গন বললাম, বিষম ভাঙ্গন। এই যে বিষম ভাঙ্গনের ফলে ধনাত্মক চার্জযুক্ত যে কার্বনগুলো তৈরি হয়, তোমরা নিশ্চয়ই জানো কোনো পরমাণুর নামের শেষে আম থাকা মানেই ওটা ধনাত্মক। কোনো পরমাণু বা মূলকের নামের শেষে আম থাকা মানেই ওটা ধনাত্মক। এই যে দেখো, এটা ছিল অ্যামোনিয়া, যখনই এটা অ্যামোনিয়াম আম হয়ে গেল তখনই ধনাত্মক। এই দেখো, এটা ছিল ফসফিন, যখনই এটা ফসফোনিয়াম হয়ে গেল তখনই এটা হলো ধনাত্মক। অর্থাৎ আম থাকলেই বুঝবা সেটা হচ্ছে ধনাত্মক। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আবার হিলিয়াম বলো না, হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস সবাই জানো। তেমনি কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, তার মানে কার্বনিয়াম। ঠিক আছে, ধনাত্মক চার্জযুক্ত কার্বনকে বলা হয় কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, ধনাত্মক চার্জযুক্ত কার্বনকে বলা হয় কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত কার্বনকে বলা হয় কার্বানায়ন বা কার্বোঅ্যানায়ন। কি ক্লিয়ার ভাইয়া তোমরা? ধনাত্মক চার্জযুক্ত কার্বনকে বলা হয় কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন, ঋণাত্মক চার্জযুক্ত কার্বনকে বলা হয় কার্বানায়ন। তাহলে এমসিকিউ আসতে পারে কিভাবে দেখো, সমযোজী বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে কি তৈরি হয়, ফ্রি রেডিকেল। বিষম ভাঙ্গনের ফলে কি তৈরি হয়, কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন এবং কার্বোঅ্যানায়ন। সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর চেয়ে যদি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে তৈরি হবে কার্বানায়ন।
আর কার্বনের সাথে যুক্ত পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা যদি কার্বনের চেয়ে বেশি হয় তাহলে তৈরি হবে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। যে সমযোজী বন্ধনের সুষম ভাঙনের ফলে তৈরি হয় ফ্রি রেডিকেল, বিষম ভাঙনের ফলে তৈরি হয় কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন বা কার্বো অ্যানায়ন। যদি কার্বনের চেয়ে তার সাথে যুক্ত পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা বেশি হয় তাহলে ইলেকট্রনরা তার দিকে চলে যায়, ফলে তৈরি হয় কার্বোক্যাটায়ন। আর কার্বনের তড়িৎ-ঋণাত্মকতায় যদি বেশি হয় তাহলে ইলেকট্রন তার দিকে চলে আসে, ফলে তৈরি হয় কার্বনায়ন। ক্লিয়ার কিনা বলো অর্পণ? তোমাদেরকে না ভাইয়া 2022 এবং 23-এর পোলাপান, থ্যাংক ইউ কান্তা শুভে সবাই লিখেছ ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা সুষম ভাঙন দেখলাম, বিষম ভাঙন দেখলাম, সুষম ভাঙনের পরে তৈরি হয় ফ্রি রেডিকেল বৈশিষ্ট্য দেখলাম। আর পজিটিভের বৈশিষ্ট্য নেগেটিভের বৈশিষ্ট্য তো আমরা জানি যে পজিটিভগুলা নেগেটিভ কারোর সাথে যুক্ত হয়ে বন্ধন তৈরি করে, আর নেগেটিভগুলা পজিটিভ কারোর সাথে যুক্ত হয়ে বন্ধন তৈরি করে। আর এরা যেহেতু পজিটিভ নেগেটিভ প্রান্তযুক্ত, এরা অবশ্যই পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। এই জন্য এগুলো বৈশিষ্ট্য আমাদের দেয় না পরীক্ষায় সাধারণত দেয় ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য। ওকে, তাহলে এটারও নিশ্চয় ডিগ্রির ব্যাপারটা আসবে, এটারও নিশ্চয় ডিগ্রির ব্যাপারটা আসবে ভাইয়া, এখানেও নিশ্চয় ডিগ্রির ব্যাপার আসবে। এই যে CH3 CH2 CH3 দেখো তো এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেহেতু এই যে পজিটিভ চার্জযুক্ত কার্বনটা সরাসরি এ একটা কার্বন দুটার সাথে যুক্ত, তিনটার সাথে কিন্তু যুক্ত না, সুতরাং এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। একইভাবে CH3 CH2 মাইনাস, এটা কয় ডিগ্রি কার্বনায়ন? এই কার্বন সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, অতএব এটা 1 ডিগ্রি কার্বনায়ন। সেম ওই ফ্রি রেডিকেলের মতোই কার্বোক্যাটায়ন এবং কার্বনায়নের ডিগ্রিটা সেম। তো আজকে তোমরা এই গ্রামীণ পরিবেশে প্রথম ক্লাস করলাম, তাই আমি আজকে তোমাদের প্রাথমিক ধারণা দিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই কিন্তু আমাদের বাকি থাকলো, ফ্রি রেডিকেল কার্বনিয়াম এবং কার্বনায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই বাকি থাকলো, সেইটা হচ্ছে এদের সক্রিয়তা, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি ফ্রি রেডিকেল কার্বনিয়াম কার্বনায়ন এদের স্থায়িত্বের ক্রম, এদের সক্রিয়তা ক্রম, এটা আমরা আগামী ক্লাসে করব। তো আজকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, এই গ্রামীণ পরিবেশে, যদিও এটা ব্ল্যাক বোর্ড নয় সবুজ কালার, এটা মেটালিক বোর্ড, চকে ক্লাস করতে তোমাদের কেমন লাগলো বা পড়াগুলো ঠিক মতো বুঝতে পারলা কি না। আমি চেষ্টা করেছি, কারণ একটা জিনিস মিশিয়ে দিলে আর পরে আসে না, এই জন্য ধীরে ধীরে বলতে। হ্যাঁ, কার্বনিয়াম তো ডায়াম্যাগনেটিক হবে, কারণ এদের তো বিজোড় ইলেকট্রন থাকবে না ভাইয়া। অবশ্যই থ্যাংক ইউ। কি একটু কমেন্টে জানাও। আচ্ছা থ্যাংক ইউ। নাফিজা লিখেছো ভালো লাগছে ভাইয়া, বিনতি লিখেছো আজকে ক্লাস করতে অনেক মজা লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ। তবে আগামী পরশু দিনের ক্লাসটা কিন্তু মিস করা যাবে না, মূল মজাটা আমাদের থেকে গেল। কারণটা হচ্ছে আগামী দিন আমরা স্থায়িত্বের ক্রম এবং সক্রিয়তার ক্রমগুলো পড়বো, আর আগামী কালকে কিন্তু আমরা আবার ফার্স্ট পেপারের গুণগত রসায়নে ক্লাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, সবার জন্য শুভকামনা রইল। আর তোমাদের বাসায় 30 বছরের ঊর্ধ্ব যেসব মেম্বাররা আছে অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে তাদের টিকাটা দিয়ে নিও। আর কি, হ্যাঁ, টিকার বিকল্প আসলে এই করোনা অতিমারি থেকে মুক্তির আর কোনো উপায় নাই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।